এখন যদি হিরো আলম, অলরেডি আমি তো বলার আগে হিরো আলম নিজেই বলে ফেলছে আমাকেও তাহলে ডিক্লেয়ার করতে হবে। আওয়ামী লীগ আমলে যেমন আওয়ামী লীগের বড় বড় উকিল ছিল, সবগুলো হচ্ছে আওয়ামী লীগের, এবং আদালতে ওদেরকে ধরলে আপনার রায় পাওয়া যেত। এখন একই অবস্থা, বিএনপির উকিলদের ধরলে আপনি রায় পাবেন। তো এই জায়গায় এসে আদালতের যে একটা মর্যাদা, আদালতের প্রতি যে মানুষের বিশ্বাসের জায়গাটা কমে গেছে। স্বাধীনতা এই একটা দেশের একবারই হয়, এটা প্রতি বছর বছর স্বাধীনতা। ওনারা চলে গেলে আবার আওয়ামী লীগ আসবে, তারা বলবে যে স্বাধীন হয়েছি আমরা। এই ধরনের স্বাধীনতা আমরা চাই না। তাহলে তো 90-এও তো একটা স্বাধীন হয়েছিল আমরা, 90-এ তো কম ছিল না। 90-এর আন্দোলনে তো সমগ্র মানুষ, এরশাদ ছাড়া সমগ্র মানুষ জড়িত হয়েছে, বিএনপি আওয়ামী লীগ সবাই একসাথে। এখানে তো বড় একটা অংশ বরং নাই, আওয়ামী লীগ এখানে পলাতক এখন। তো সেই জায়গায় আমরা এটা বলতে পারি না যে এই স্বাধীনতা প্রতি বছর বছর হবে। আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচনের একটা বড় ঘটনা আজকে আদালতের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি। সেটা হলো ঢাকা দক্ষিণের যে নির্বাচন, যেটা 2020 সালে হয়েছিল, সেই নির্বাচনে পরাজিত প্রার্থী তখনই একটা মামলা করেছিলেন। সেই মামলা রায় আজকে হলো, এবং ইশরাক সাহেবকে, জনাব ইশরাক হোসেন, তাকে ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে নির্বাচিত বলে ঘোষণা করেছে আদালত। তো এখন এটা নিয়ে একটা নতুন ধরনের আলোচনা হচ্ছে। আপনি এটা সম্বন্ধে আমার ধারণা ডিটেল একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন, যেটা আসলে ইশরাক সাহেবের কি লাভ হলো, রাজনীতির কি লাভ হলো, ঢাকা দক্ষিণের জনগণের কি লাভ হলো, সব মিলে আপনি এটা নিয়ে কিভাবে দেখছেন? আমার কাছে এটা কমপ্লিট একটা হাস্যকর মনে হচ্ছে। হাস্যকর, হয়তো অনেকে হয়তো রেগে যাবেন কেন হাস্যকর। হাস্যকর হচ্ছে যে অলমোস্ট এর মেয়াদ শেষ হয়ে গেছে। এটা ফেব্রুয়ারি 2020 সালে নির্বাচন হয়েছে, সেই হিসাবে 5 বছর চলে গেছে। কিন্তু এদের যে নিয়মটা হচ্ছে শপথ গ্রহণ বা প্রথম বৈঠক থেকে যে হয়, সেই হিসাব যদি করি, কোভিড এর কারণে তারা কয় মাস বসতে পারে নাই, তাহলে হয়তো জুন পর্যন্ত চলে। তো এখন ইলেকশনের জুন যদি চলে, জুন শেষ হওয়ার আগেই তো ইলেকশনের প্রস্তুতি শুরু হয়ে যায়, ইলেকশন ডিক্লেয়ার শুরু হয়ে যায়। সেই দিক থেকে এটা হচ্ছে হাস্যকর এই কারণে যে যখন এটার মেয়াদই শেষ হয়ে গেল, সেই কালে এসে এই রেজাল্ট দেওয়ার কোনো মানে নেই। দ্বিতীয়ত হচ্ছে যে এই আপনার ইশরাক চেয়েছিলেন যে এটা নির্বাচন বাতিল করা এবং পুনর্নির্বাচন করা। সেই জায়গায় তাকে পুনর্নির্বাচন বাতিলের প্রশ্নে না গিয়ে সরাসরি বসিয়ে দেওয়ার যে রায়টা আসলো, সেখানে এই যে আইন আদালত এবং বিশেষ করে আমাদের নিম্ন আদালতের উপর সরকারের যে একটা প্রচন্ড প্রভাব রয়েছে, সেটা আবার প্রমাণিত হয়েছে। কারণ সরকারের ইচ্ছা ছাড়া এটা হয়নি, এবং নিম্ন আদালতের প্রতি মানুষের বিশ্বাস কমে যাচ্ছে। আমি নিম্ন আদালত কেন বলবো, উচ্চ আদালতের প্রতি মানুষের আজকের কোনো বিশ্বাস নাই। কারণ হচ্ছে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখবেন আপনি যেই শক্তিশালী আইনজীবী হিসাবে যারা অভিভূত হয়, এরা সব সরকারি দলের, মানে বা ওই বিরোধী ওই পার্টি। আওয়ামী লীগ আমলে যেমন আওয়ামী লীগের বড় বড় উকিল ছিল, সবগুলো হচ্ছে আওয়ামী লীগের, এবং আদালতে ওদেরকে ধরলে আপনার রায় পাওয়া যেত। এখন একই অবস্থা, বিএনপির উকিলদের ধরলে আপনি রায় পাবেন। তো এই জায়গায় এসে আদালতের যে একটা মর্যাদা, আদালতের প্রতি যে মানুষের বিশ্বাসের জায়গাটা কমে গেছে। এখন আসেন লিগ্যাল প্রশ্নে, যে এই ইশরাক আসলে নির্বাচিত হওয়ার মতো ছিল কিনা। আমি কোনোভাবে এটা ইয়েতে হয়েছিল, আপনার মনে আছে, এটা ইভিএম এর মাধ্যমে নির্বাচন হয়েছে। আমি নিজেও সেই নির্বাচনে এই নির্বাচনে ভোট দিয়েছি, কারণ আমি এই ঢাকা দক্ষিণের বসবাস করি এখানে। তো সেই নির্বাচন এমন একটা পরিবেশে হয়েছে, এটা কোনো মানে চোখ বন্ধ করে বলা যায় যে ইশরাকের পক্ষে ছিল না। সেটা তাপসের পক্ষে ছিল। ইভেন আমি কাকে ভোট দিচ্ছি সেটাও তাপসের লোক ভোট কেন্দ্রে এই যে পদ্মাকে এভাবে সরিয়ে দেখছে। তো তাহলে বোঝা যাচ্ছে যে ওই তার প্রভাব কতটুকু, কেন্দ্রগুলোতে কিভাবে দখল ছিল। ভোটের ব্যবধান আমরা দেখি যে প্রায় 2 লক্ষর মতো। এখন তাপসের যে জনপ্রিয়তা ছিল না, সেটাও আমরা বলতে পারি না। এই নির্বাচন যদি আসলেই ফেয়ার হতো, হাড্ডাহাড্ডি লড়াই হতো, হয়তো তাপসের জিতারও সম্ভাবনা ছিল। কিন্তু ইলেকশনটা যে ফেয়ার হয়নি, এই জায়গায় আমাদের কোনো সন্দেহ নাই। ইশরাক যে একজন জনপ্রিয় প্রার্থী ছিলেন, তার তো জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগই হয়নি। তো সেই জায়গা থেকে আমি যদি বলি যে এটা ন্যায্য হয়েছে কিনা, আমি বলবো যে এটা খুব ন্যায্য হয়নি। এই রায়টা ন্যায্য হয়নি, কারণ ইশরাকেরও জেতার সম্ভাবনার মতো ছিল, আর তাপসেরও জেতার সম্ভাবনা, যে কেউ জিততে পারতেন। এটা এমন না যে কারো বিজয়কে খুব মানে নগ্নভাবে চিনিয়ে নিয়েছে। এইটা ইলেকশনটা যে অবাধ হয় নাই, সেই ইস্যুতে এটাকে বাতিল করা যেত, কারণ এটা ভুয়া নির্বাচন হয়েছে, এটা প্রতিপক্ষের কোনো সুযোগই ছিল না। আর আপনি যদি দেখেন একই কায়দায় চিটাগং এ হয়েছে, তাই না? কিন্তু চিটাগং এ একটু নগ্নতা কম ছিল, এই জন্য যে
চিটং এর যে এখন যিনি মেয়র হলেন, উনার মেয়াদ আরো 1 বছর আছে, ওইটা ওই 5 বছর হয়নি। 5 বছর না হওয়ার আগেই উনি এই সুযোগটা পেলেন। সেখানেও একই কায়দায় ভোট হয়েছে, ভোটে বিএনপি প্রার্থী নাস্তানাবুদ হয়েছে। তাকে মানে ভোট কেন্দ্রগুলোতে যেভাবে জালিয়াতি করেছিল, এই জালিয়াতি বলবো না আমি, একটা প্রভাব খাটানো, এটা প্রভাব খাটিয়ে মানে ভোট কেন্দ্র দখল জাতীয় কাজকর্ম করে বিএনপি প্রার্থী সেখানে পাত্তা পায়নি। কিন্তু আপনি যদি এখন আরেক প্রশ্নে আসেন, এই বর্তমান সরকার কি করে এই ইলেকশন এগুলোকে বৈধতা দেবে, এই মেয়রদের কিভাবে বৈধতা দেবে? কারণ আপনার মনে আছে যে এটা গত বছরেই এরা ক্ষমতা আসার পরেই বা 2-1 মাস পরেই এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো এই বাতিল করেছিল, এবং মেয়রদেরকে বাতিল করেছিল। আমি জানি না কাউন্সিলরদেরকে রেখেছিল কিনা, সম্ভবত কাউন্সিলর তারাও বাতিল হওয়ার কথা। হ্যাঁ, একসঙ্গে তো বাতিল হওয়ার কথা। তারা ইউনিয়ন পরিষদে সম্ভবত রেখেছে, আর সবগুলো উপজেলা সব মেয়র গুলো সব বাতিল করেছে। মানে ছোটখাটো যে পৌরসভাগুলো ছিল ওগুলো, ওরা তো এখন মেয়র, ওদেরকেও বাতিল করেছে। তো আপনি যখন একটা কনস্টিটিউশন, একটা নির্বাচন বাতিল, মানে আপনি ওইটা কি বলবো, এই পরিষদে বাতিল করে দেন, পরিষদ বাতিল করে দিলে সেই পরিষদে আবার ভূতপূর্ব জায়গায় আবার কিভাবে এখন জ্যান্ত লোক আসতে পারে? এটা হচ্ছে সবচেয়ে হাস্যকর যে বিষয়টা বলেছিলাম, এটা হচ্ছে হাস্যকর বিষয়, যেটা এখন মনে করেন সংসদ বিলুপ্ত। আপনি এখন হিরো আলমকে ডিক্লেয়ার করেন যে 2018 সালে হিরো আলম অনেক ফাইট দিয়েছিল, এবং সত্যিকার অর্থে হিরো আলম জেতার মতো পরিস্থিতিও ছিল। কারণ এই যে ক্যান্টনমেন্টের মতো জায়গায় যদি হিরো আলম জিতে, আপনি বুঝে দেখেন যে ক্যান্টনমেন্ট থানা কেন্দ্রে যদি হিরো আলমের মতো জিততে, যে কেউ এখানে হিরো আলম যে জিততে পারতো না সেটা আমরা কেউ বলতে পারি না। যদিও এইটা গণতন্ত্রের জন্য মানে বলবেন যে ঠিকই আছে, কিন্তু একটা সংসদের জন্য বড় ধরনের অপমাননা হতো এটা। কারণ হচ্ছে যে আমরা যারে তারে যেখানে সেখানে আমাদের যদি নির্বাচিত প্রতিনিধি বানাই, আমরা যদি বানিয়ে ছাড়ি, তাহলে কিন্তু এটাকে আমরা নিজেদেরকে নিজেরাও হাস্যকর করে তুলি, কারণ আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা হাস্যকর করে তুলি। কিন্তু যাই হোক, সে যদি জনগণের ভোটার, সে তো নির্বাচিত হওয়ার জন্য যে যোগ্যতা আছে সেই যোগ্যতা বলে প্রার্থী হয়েছিল, সেটা তো আর অস্বীকার করার নাই। তো সেই এখন যদি হিরো আলম, অলরেডি আমি তো বলার আগে হিরো আলম নিজেই বলে ফেলছে আমাকেও তাহলে ডিক্লেয়ার করতে হবে। কি বলবো আর এটা? দেখুন, এই মানে একটা ন্যারেটিভ চালু হচ্ছিল যে 5ই আগস্ট এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস, এরকম একটা কথা। এবং এটা নিয়ে বিএনপি একটু প্রতিবাদ করেছিল, বিএনপির একাধিক নেতা বলেছিল যে এটা এইভাবে বলা ঠিক না, কারণ 5ই আগস্ট যারা স্বাধীনতা দিবস বলে তারা আসলে 71 দেখেনি তাই বলে, এই ধরনের কথা। আজকে সে ব্যাপারে দেখলাম যে আপনার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে যারা বিরোধী রাজনীতি করেছে, আপোষ মূলে বিরোধী রাজনীতি করেছে, মানে বিরোধী রাজনীতিও করেছে, আবার ব্যবসাও করেছে, ব্যাংক ব্যালেন্সও করেছে গত 15 বছর, তাদের কাছে হয়তো মানে এই দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা। বোঝা যাচ্ছে তারা সরাসরি বিএনপিকে আক্রমণ করছে। এনসিপির এই যে রাজনীতিটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? রাজনীতির ময়দানে দেখেন, একজনকে আরেকজন হারানোর জন্য যে বক্তৃতা, সেই জায়গায় তারা দিতেই পারে, কিন্তু আপনি যদি কনসেপ্ট গত ভাবে যদি এটা নিয়ে আমরা কথা বলি, তাহলে নাহিদ ইসলামের এই কনসেপ্ট আমি মেনে নিতে পারছি না। কারণ আমি স্বাধীনতা এই একটা দেশের একবারই হয়, এটা প্রতি বছর বছর স্বাধীনতা, ওনারা চলে গেলে আবার আওয়ামী লীগ আসবে, তারা বলবে যে স্বাধীন হয়েছি আমরা। এই ধরনের স্বাধীনতা আমরা চাই না। তাহলে তো 90 তো একটা স্বাধীন হয়েছিল, আমরা 90 তো কম ছিল না। 90 আন্দোলনে তো সমগ্র মানুষ, এরশাদ ছাড়া সমগ্র মানুষ জড়িত হয়েছে, বিএনপি আওয়ামী লীগ সবাই একসাথে। এখানে তো বড় একটা অংশ বরং নাই, আওয়ামী লীগ এখানে পলাতক এখন। তো সেই জায়গায় আমরা এটা বলতে পারি না যে এই স্বাধীনতা প্রতি বছর বছর হবে। বিএনপিকে যদি এটা কটাক্ষ করে থাকে, তার রাজনৈতিক রেটরিক ইয়েতে তারা এটা করেছে, আমি এটাকে খুব গুরুত্ব দিতে চাই না। কিন্তু একটা দলের প্রধান হিসাবে এই ইস্যুটাকে যদি তারা যদি মানে 5 আগস্টের বেশি যদি কসলায়, তাহলে এটা কিন্তু তাদের উপরেই যাবে। যে 5 আগস্টকে মানে স্বাধীনতা বলা, এবং স্বাধীনতা বলে বলে এটাকে একেবারে তিতা করে দেওয়া, এবং 71কে ভুলে যাওয়ার যে প্রচেষ্টা যেগুলো হচ্ছে, যে বিশেষ করে জামাত সহ অন্যান্যরা, আপনি দেখেছেন নিশ্চয়ই জামাতের জেনারেল সেক্রেটারি যে বক্তৃতা দিয়েছে রিসেন্টলি। তো এরা 71 সালে নাকি স্বাধীন হয় নাই, এটা এদের স্বাধীনতার জন্য 50 বছর লাগে। হ্যাঁ, আমাদের স্বাধীনতা মাশাআল্লাহ আগে চলে আসছে, আমরা স্বাধীনই আছি সবসময়।
কিন্তু ওনাদের স্বাধীনতা 50 বছর পরে হয়েছে, তো এখন আরেক 50 বছর পরে হয়তো আরেকটা স্বাধীনতার জন্য ওনারা প্রস্তুতি নেবেন। তো আমি মনে করি যে মির্জা ফখরুলের একটা কথা এখানে ছিল, যারা 71-কে যারা এটাকে স্বাধীনতা বলতে চায়, তারা ওইটাকে ওই জায়গা নিয়ে তাদের ইয়ে আছে, তাদের সমস্যা আছে। 71 নিয়ে তাদের সমস্যা আছে, তারা সমস্যায় ছিল, তারা বিরোধিতা করেছিল। সেই গ্লানি ঢাকার জন্য, তারা যে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই গ্লানি ঢাকার জন্য তারা এখন 5 আগস্টকে গুরুত্ব দিতে চায়। এই গ্লানি তাদের তো ঢাকার কথা এই জন্যই যে, কারণ জাতি তো জানে তারা যে পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল। এখন এই নতুন এই দলটি 5 আগস্টকে গুরুত্ব দিতে গিয়ে এত বেশি ইয়ে হচ্ছে যে তাদের সুরটা জামাতের মতো হয়ে যাচ্ছে। তো ফলে তারা কিন্তু জামাতি না বা জামাত না, বা তাদের রাজনীতি আরো স্বচ্ছ, তারা অন্যভাবে তাদেরকে দেশের মানুষ তাদেরকে গ্রহণ করেছে। সেই জায়গায় তারা যদি এই ন্যারেটিভে পড়ে যায়, তাহলে কিন্তু তারা জামাত সামনে জোটবদ্ধ হয়ে ইলেকশন করার মতো পরিস্থিতি তৈরি হবে। তো তাতে করে তাদের ভোট কয়টা থাকবে আমি জানি না। তো আমি মনে করি যে তারা 71-কে, নাহিদ এটা অস্বীকার করেন নাই, ওই জন্য তার বক্তৃতায় ছিল যে 71-কে তো আমরা আফল করি এবং 24-কেও করছি, কিন্তু এটা যদি বারবার 71-কে টেনে আনে তারা কথায় কথায়, এবং মানুষ তো দেখছে আসলে কি 71-কে যে মুছে ফেলার যে একটা ষড়যন্ত্র হচ্ছে, সেটাও কিন্তু দৃশ্যমান। আপনি দেখেন, আজকে আমি ইয়েতে গিয়েছি, বৃহস্পতিবার ইয়েতে গিয়েছি, আপনার ব্যাংকে গিয়েছে টাকা তোলার জন্য, নতুন টাকা। বলেছে এই বছর কোনো নতুন টাকা হবে না। কেন? বলে যে বঙ্গবন্ধুর ছবি আছে, তাই আমাদের নির্দেশনা আছে, আমরা দিতে পারবো না। দেখেন, বঙ্গবন্ধুর ছবি আছে সেই কারণে নতুন টাকা দিচ্ছে না, তাদের কাছে আছে কিন্তু টাকা। তো তার মানে কি আপনি কি টাকাগুলো নিষিদ্ধ করেছেন? এখানে কি ইউনূস সাহেবের ছবি লাগবে বঙ্গবন্ধুর জায়গায়? তা তো না। এই 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 টাকা তো আমরাই আবার ছাপানোর জন্য আমাদের টাকাই যাবে, তাই না? তো আপনি তাহলে বঙ্গবন্ধু, হ্যাঁ, অপচয় হচ্ছে না, অপচয়। আপনি এখানে তাহলে বঙ্গবন্ধুর প্রতি আপনার এত বিতৃষ্ণা দিয়ে তো হবে না। এত বিতৃষ্ণা দিয়ে তো মানে আপনি যে বলেন যে একটা অগ্রসর হবেন, কিভাবে হবেন? একটা জাতির যে আপনার এই স্বাধীনতা যুদ্ধের যে অগ্রগণ্য, আমি বলবো যে স্থপতি বাংলাদেশের, আপনি তাকে অস্বীকার করছেন। আমি ইদানিং শুনছি যে বঙ্গবন্ধু এভিনিউ নাকি চেঞ্জ করে ফেলবে, এটা নাকি আবরারের নামে দেবে। হু ইজ আবরার? সে কোথা থেকে আসলো যে বঙ্গবন্ধুর নামে তার জায়গায় প্রতিস্থাপিত হবে? আপনার যদি প্রতিস্থাপন করার এত শখ থাকে, জিন্নার নামে করেন। জিন্না তো এই জাতির প্রধান ইয়ে ছিল, এই জাতির এক সময় জাতির পিতা ছিল, তাই না? এখন ইতিহাসে তো বহু পুরনো পুরনো ইতিহাস রেখে দিচ্ছে অনেকে। আপনি যদি সেটা রাখতে চান, রাখেন সেটা। সেই জায়গায় আমি কিন্তু, আমি ব্যক্তিগতভাবে বলতেছি, ওই জায়গায় আমার রাগ হবে না। যখন বলেন যে আপনি পুরনো ইয়েতে রাখবো, রাখেন, সেটা তো একটা যৌক্তিকতা আছে। কিন্তু আপনি একটা দেশের স্থপতির নাম চেঞ্জ করে আবরারকে আনবেন কেন? এর কোন উদ্দেশ্যে? এগুলো তো হীনমন্যতা ছাড়া আর কিছু না। আবরারের অবদান কি? একটা গণপিটুনিতে মারা যাওয়া গেছে, সেই জন্যই সে ইয়ে হয়ে যাবে? বাক স্বাধীনতার জন্য কথা বলেছে সেই জন্য হয়ে যাবে? তাহলে তো এরকম শত শত ছেলে মারা যাচ্ছে এই বিশ্ববিদ্যালয় হলগুলোতে, এবং এই আমলে তো মারা গিয়েছে জাহাঙ্গীরনগরের একটা ছেলে। তো আপনি যদি এগুলো হচ্ছে মানুষ মনে রাখে, এগুলো হচ্ছে সাইন যে আপনি আসলে রাজাকারদের প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, না আপনি আসলে ঐক্যবদ্ধ সমাজকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছেন। সেই জায়গায় দুঃখ লাগে আর কি, যখন ডক্টর ইউনূসের হাতে এগুলো হয় তখন। কারণ উনি তো আর স্বাধীনতা বিরোধী লোক না, উনি স্বাধীনতা যুদ্ধে তো ওনারও অবদান আছে। তাহলে ওনার কাঁধে বন্দুক রেখে কেন এগুলো হবে? সেই জায়গায় আমরা মনে করি যে ওনার বঙ্গবন্ধুর নামে অনেক প্রতিষ্ঠান হয়েছে, বঙ্গবন্ধুকে তিক্ত ইয়ে করে ফেলছে মানুষের শেখ হাসিনা, এটা তো আমরা অস্বীকার করছি না। এই প্রতিটা প্রতিষ্ঠানে কর্নার কর্নার কর্নার, বঙ্গবন্ধুর যে জন্মবার্ষিকী পালন 2 বছর ধরে এটা চললো, সবই ঠিক আছে। কিন্তু ওনার নামে যে সমস্ত প্রতিষ্ঠিত জায়গা, যেটা শেখ হাসিনা আসার আগেই ছিল, দেশ স্বাধীন হওয়ার পরেই ছিল, সেগুলো কেন আপনি চেঞ্জ করতে যাবেন? আমার বাসার পাশে আছে সুলতানা কামাল, আপনার ইয়েটা, এই যে মহিলা ক্রীড়া কমপ্লেক্স। সুলতানা কামাল একজন বাংলাদেশের অ্যাথলেটস, সে একটা দেশের ইয়ে ছিল, ক্রীড়াবিদ ছিল। তো তার নামে যদি একটা প্রতিষ্ঠান হয়ে থাকে, এটা সে শেখ ফ্যামিলির বলে আপনি তাকে বাদ দিয়ে দেবেন? তা তো দরকার নাই। আপনি বাদ দেন। আরো শত শত শেখ হাসিনা নিজের নামে, তার 14 গোষ্ঠীর নামে, মায়ের নামে, ভাইয়ের নামে কত কিছু করেছে, সেগুলো বাদ দেন। এগুলো কোনো এগুলো বাদ দেওয়াতে কোনো ক্ষতি নেই। কারণ এগুলো উনি করেছেন ওই এক ধরনের মানসিক ব্যাধি, যে দুনিয়ার সব জায়গায় আপনি আপনার আত্মীয় স্বজনের নামে কেন করবেন?
সেই মানসিক ব্যাধিটা আপনি দূর করতে গিয়ে এখন যেটা করতেছেন সেটা হচ্ছে রাজাকারী। আপনি এটা করবেন কেন? আপনি যার যেটা প্রাপ্য তাকে সেটা দেন। আপনি সেই জায়গায় না যে বঙ্গবন্ধুর নাম ফেলে দিয়ে আপনি দিচ্ছেন আবরার, এবং আপনি দেখছেন যে ওই মেহেরপুর না যে মাগুরার, লালমনিরহাট, হ্যাঁ লালমনিরহাট, হ্যাঁ, সেখানে সেখানে আমাদের 52 থেকে 71 পর্যন্ত একটা মোরাল, যেটা ধারাবাহিক ভাবে আমাদের ইতিহাস আছে, সেই জায়গাকে আপনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঢেকে দিচ্ছেন। এর থেকে লজ্জা, এর থেকে নিকৃষ্ট কাজ কোন সরকার আর করতে পারেছে কিনা আমার জানা নাই, কোন সরকার করেছে কিনা। তাহলে স্বাধীনতাকে আপনি কিভাবে ধারণ করেন? তাহলে 5 অগাস্ট যারা করেছে তাদেরকে তাদেরকে তো এই সরকারই বাধ্য করছে, এই সরকারই বুঝাই দিচ্ছে যে এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী, এরা হচ্ছে জামাতের সহযোগী, এবং এরা এই জন্যই এদের স্বার্থে লাগছে বলে এরা আরেকটা মুক্তিযুদ্ধের একটা দল তো পালিয়ে আছে, আরেকটা মুক্তিযুদ্ধের শক্তি যারা আছে তাদেরকে অপমান করছে। মির্জা আব্বাস যদি বলে থাকেন যে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই, মির্জা ফখরুল যদি বলে থাকেন, যথার্থই বলেছেন, এবং বাংলাদেশের মানুষের কথা বলেছেন তারা। স্বাধীনতা পক্ষে বিপক্ষ এখানে বিষয় নয়, সর্ব মানুষের পক্ষ নিয়েছে। আমাদের স্বাধীনতা তো একটাই। আসলে যে ওনারা আসলে স্বাধীনতা দুইটা বোঝাতে চান, এটা আবারও প্রমাণিত হয়েছে, 26শে মার্চও প্রমাণিত হয়েছে। আপনি দেখেন একটা কোথাও স্বাধীনতার গান শুনেছেন আপনি সারা দেশের মধ্যে? আমি শুনি নাই কোথাও। আমি কোনো টেলিভিশনও দেখি নাই যে একটা স্বাধীনতার গান হয়েছে। আমি কোনো পাড়ায় মহল্লায় একটা গান শুনিনি, বঙ্গবন্ধুর ভাষণটাও শুনিনি। আমি এই যে 21শে ফেব্রুয়ারি গেল, সেই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানে আমরা মুখরিত হইতাম, সেটাই নাই। তাহলে 21 নাই, আপনার 71 নাই, আপনি কাকে নিয়ে আসেন? হ্যাঁ, এটা তো প্রশ্ন আসবে, আপনি আসলে রাজাকারদের প্রতিনিধিত্ব করছেন কিনা। সো আমি মনে করি যে ডক্টর ইউনূস যদি এদের খপ্পরে পড়ে থাকে, এই স্বাধীনতা বিরোধীদের, তাকে এখান থেকে ফিরিয়ে আনতে হবে। উনি দেশটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য মুক্তিযুদ্ধকে অবশ্যই ধারণ করতে হবে। আপনার আওয়ামী লীগকে ধারণ করা দরকার নাই। আওয়ামী লীগ কি হবে না হবে সেটা অন্য ব্যাপার। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একক ঠিকাদার না। মুক্তিযুদ্ধ আমাদের রক্তে রঞ্জিত, একটা অর্জিত, অনেক অনেক মূল্যে আমরা এটা পেয়েছি। সেটাকে আমাদের ধারণ করতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আপনি জানেন আমাদের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে চীনে আছেন। ওনার এই চীন সফর নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। যখন ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, সেই সময়ে ভারতের সঙ্গে চীনের যে সম্পর্ক, এই সব মিলিয়ে চীন সফরটা এই আঞ্চলিক রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে এবং আমাদের জন্য কি অবস্থায় আমাদেরকে নিয়ে যেতে পারে? আমি এই সফর নিয়ে খুব একটা বড় ধরনের আশাবাদী হতে পারছি না। কারণ হচ্ছে যে আমাদের প্রধান একটা ইস্যু ছিল চীনের সঙ্গে, সেটা হচ্ছে তিস্তা ইস্যু। তিস্তায় কোনো চুক্তি হচ্ছে না, এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব এখানে বলে গেছেন যে কোনো বড় ধরনের চুক্তি হচ্ছে না, এবং হয়তো এমওইউ হতে পারে। এবং এর প্রধান কারণ হচ্ছে আসলে কোনো অনির্বাচিত সরকারের সাথে কোনো সরকার আসলে কোনো চুক্তি করতে চায় না, কারণ ওদের মেয়াদ কি, এই চুক্তির কি হবে পরবর্তীতে, এই সমস্ত বিষয় আছে। কিন্তু ডক্টর ইউনূসের এই সফরটা অবশ্যই তাৎপর্যপূর্ণ অন্য দিক থেকে। সেটা হচ্ছে যে ওনার প্রথমবারের মতো সম্ভবত দ্বিপাক্ষিক এটা সফর হচ্ছে, এবং সব সময় আমাদের দ্বিপাক্ষিক সফরগুলো বা আমাদের পররাষ্ট্রমন্ত্রীগুলো দিয়ে ইন্ডিয়া দিয়ে শুরু করতো, বা ইন্ডিয়া হয়ে তাদের কর্মকাণ্ড শুরু করার পক্ষপাতী ছিল তারা। কিন্তু এবার পররাষ্ট্র উপদেষ্টাও গিয়েছিলেন প্রথমে চায়নায়, আর দ্বিপাক্ষিক সফর যদি হয়ে থাকে এটা অবশ্যই ইন্ডিয়ার আগে হচ্ছে। ইন্ডিয়া তো আমাদেরকে আমন্ত্রণ জানাই নেই, ইভেন একটা বৈঠক আছে সামনে, সেটার কি হয় জানি না, বিমস্টেকের সাইড লাইনে একটা বৈঠকের সম্ভাবনা আছে, হয়তো সেটা হবে। এখন সেই দিক থেকে ডক্টর ইউনূসকে এক ধরনের স্বীকৃতি, ইন্ডিয়া যেখানে বাংলাদেশের একটা অনির্বাচিত সরকার বলে তাকে অবহেলা করছে এবং বারবার বলছে যে আমরা নির্বাচিত সরকারের সাথে আমাদের আলোচনা হবে, সেই জায়গায় এখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বা এই অঞ্চলের সবচেয়ে বড় মুরব্বী, এই অঞ্চলের বলবো কেন, বিশ্বেরও বড় একটা মুরব্বী চীন, তো তারা যখন এই শক্তি যখন তাকে দাওয়া দিচ্ছেন, সেটাকে আমরা গুরুত্ব হিসেবে দেখছি ওইভাবে আর কি। এটা সিম্বলিক অর্থে এটা অনেক বড় কিছু। কিন্তু বাংলাদেশের প্রধান স্বার্থ যদি আমি আরেকটা দেখি চীনের সঙ্গে, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এই রোহিঙ্গা ইস্যু কিন্তু আপনার যদি খেয়াল থাকে, এটা যখন আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাচ্ছিলাম, তখন এই চীন কিন্তু আমাদেরকে পরামর্শ দিয়েছে যে আমরা এটা যাতে দ্বিপাক্ষিক ভাবে সমাধান করি, এবং তারা সেখানে একটা মিডিয়েটর হিসেবে কাজ করবে। মানে আমরা মায়ানমার এবং চীন মাঝখানে করবে। কিন্তু চীন এত প্রতারণা করেছে আমাদের সাথে, এর কোনো কিছুই হয়নি এই পর্যন্ত। এবং তারা বরাবরই মায়ানমারের পক্ষপাতী
বন্ধুত্বমূলক আচরণ করেছে, তাদের সাথে তাদের সখ্যতা যে কারণে হোক তারা সেটা পারে না, আমাদের পক্ষে আসে না। ইভেন আমরা ভারত এবং রাশিয়ার মতো আপনার মিত্রদেরকেও আমরা এই ইস্যুতে পাশে পাই নাই, তারা সবাই কিন্তু আমাদের থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু বা মুখে মুখে সার্ভিস দিয়েছে। কিন্তু যেটা আমাদের চায়নার সঙ্গে কথা ছিল, তাদেরকে আমরা বিশ্বাস করেছি এখানে দ্বিপাক্ষিক ভাবে হবে, আমরা বাংলাদেশ, চায়না আর মায়ানমার, কিন্তু সেটারও কোনো ফল আসেনি। এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে আমেরিকান একটা দীর্ঘ প্ল্যান ছিল যে এই অঞ্চলে একটা আলাদা অঞ্চল করে দেওয়া, যেটা আপনি আরাকান আর্মি দিয়ে এখন মায়ানমারে হচ্ছে। এটাকে কেন্দ্র করে এইদেরকে প্রতিস্থাপন করা, যদি এই আরাকানে আর্মিদের যদি কোনো একটা রাজ্য বা রাষ্ট্র যদি আসলে স্বীকৃতি পায় ইন্টারন্যাশনালি, তাহলে এদেরকে প্রতিস্থাপন, ওদের রোহিঙ্গাদেরকে সেখানে নিয়ে যাওয়ার একটা কথা হচ্ছে। কিন্তু আসলে আরাকান আর্মি কি এদেরকে গ্রহণ করবে? কারণ এদের সঙ্গেও তো এদের বিরোধ আছে। মানে এমন একটা রোহিঙ্গারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে তাদের দেশের মধ্যে, তাদেরকে কেউ আর বিশ্বাস করে না। তারা আরাকান রাখাইনদের সাথেও তাদের সম্পর্ক নেই, আর মূল ভূখণ্ডের সাথেও তাদের বিচ্ছিন্নতা আছে। তো এই পরিস্থিতিতে যদি ইন্টারন্যাশনাল মিডিয়েটর, যদি আমি দেখি এখানে যদি আমেরিকা তো অবশ্যই আছে, এবং আমেরিকা দীর্ঘদিন থেকে রোহিঙ্গাদের পক্ষে আছে এবং রোহিঙ্গাদের পাশে আছে, সাহায্য সহযোগিতাও দিচ্ছে, সেটা অপূরণ, এটা অস্বীকার করা যাবে না। এবং এই অবস্থায় চায়নাকে যদি ডক্টর ইউনূস মানাতে পারেন যে এই অঞ্চলে যদি এদের জন্য একটা মুক্ত অঞ্চল যদি করে দেওয়া যায়, সেখানে যদি রোহিঙ্গাদের যদি নিয়ে যাওয়া হয়, আমি মনে করবো যে এটা হবে একটা গ্রেট অ্যাচিভমেন্ট। এই আমাদের 13-14 লক্ষ রোহিঙ্গাদের নিয়ে আমরা যে যন্ত্রণায় আছি, সেটা ডক্টর ইউনূস যদি সমাধান করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষ তো ওনাকে মাথায় তুলে নাচবে।